बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था, शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया, गले में गला दबाकर मारा गया। ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है, आप लोग कृपया देखिए। হ্যাঁ, আমি সেই রাজ্যের বাসিন্দা যে রাজ্য শাসন করে একজন নারী। আমি সেই রাজ্যের বাসিন্দা যে রাজ্যে বিন্দুমাত্র সুরক্ষা নেই নারীদের। কথাটা শুনতে অস্বাভাবিক লাগলেও এটাই সত্য যে নারী দ্বারা শাসিত রাজ্যে নারী সুরক্ষিত নয়। চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। In West Bengal, demonstrations are on to their fourth day. Case is not less than an Nirbhaya case that we had in Delhi. An initial autopsy confirmed sexual assault and homicide. We want justice! We want justice! তো মিষ্টি বন্ধুগণ, স্বাধীন ভারতের স্বাধীন রাজ্যের স্বাধীন প্রিন্সিপাল কে চেনো না? সন্দীপ ঘোষ। তো এই সন্দীপ ঘোষ হচ্ছে এমন একটা প্রিন্সিপাল যার নামের মধ্যে যতগুলো লেটার আছে তার থেকেও বেশি তার উপরে দুর্নীতির কেস রয়েছে। বা তাতে কি, সে একজন স্বাধীন ভারতের স্বাধীন রাজ্যের স্বাধীন প্রিন্সিপাল, তার কিচ্ছু যায় আসে না। কারণ সে খুব ভালো করে জানে সে তো সাসপেন্ড হবেই না, এমনকি তার যদি বদলিও হয়ে যায় তাও সে ফিরে আসবে নিজের কলেজে আরজি করে। হ্যাঁ, সন্দীপ ঘোষ সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল যে কলেজের নাম হচ্ছে আরজি কর। আর আরজি কর কিছুদিন আগে এই আরজি কর মেডিকেল কলেজে একটি মেয়ে, একটি জুনিয়র ডক্টর খুন হয় এবং তার আগে ধর্ষণ হয়। মেয়েটি ধর্ষণ হয়ে খুন হওয়ার পর মেয়েটির বডি পাওয়া যায় সেমিনার রুমে এবং সেখানে সে অর্ধনগ্ন অবস্থায় ছিল। তারপরেও মেয়েটির বাড়ির লোককে খবর দেওয়া হয় সে নাকি আত্মহত্যা করেছে। আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না। তো এই ভুল আত্মহত্যার খবর পেয়ে যখন মেয়েটির বাবা মা যায় ওই হসপিটালে তার দুই প্রতিবেশীকে নিয়ে, তারপরেও 3 ঘন্টা অবধি তার মেয়ের ডেড বডির কাছে পৌঁছাতে দেওয়া হয়নি তাদেরকে। তারপর যখন সবকিছু ফাঁস হয়, আন্দোলন হয়, জানা যায় যে মেয়েটি রেপ হয়েছে, খুন হয়েছে, আত্মহত্যা করেনি, তারপর নাকি আমাদের পুলিশ মন্ত্রীর পোষা পুলিশগুলো একজনকে ধরতে পারে, তার নাম হচ্ছে সঞ্জয়। সে আবার নাকি সিভিক ভলেন্টিয়ার, একজন পুলিশেরই সদস্য। আবার সে নাকি ডেইলি মদ খেত, তার নাকি লাশের প্রতি যৌন আকর্ষণ ছিল, মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ, এবং সে সবকিছু স্বীকার করে নেয় যে সেই ধর্ষণ করেছে, সেই খুন করেছে। বাট সময় যখন পেরোচ্ছে, তদন্ত যখন বাড়ছে, তখন ফরেন্সিক রিপোর্টের অনুযায়ী এটা ক্লিয়ার ছিল যে একজনের দ্বারা এই খুনটা করা সম্ভব নয়। কারণ তার শরীরের মধ্যে এমন অনেক ক্ষত চিহ্ন পাওয়া গেছে যেগুলো একজনের দ্বারা করা কোনোদিনই সম্ভব ছিল না। Bleeding from her eyes, bleeding from her mouth, bleeding from her vagina, injury all over her body, fractures. আর এত কিছু যখন ফাঁস হয়, যখন জানতে পারা যায় এই জিনিসটা আত্মহত্যা নয়, খুন ও ধর্ষণ ছিল, তারপরে আমাদের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলে ওঠেন যে এটা নাকি জুনিয়র ডক্টরেরই দোষ ছিল। তার কি দরকার ছিল একা ওই ঘরে মানে সেমিনার রুমে যাওয়ার? বাহ ভাই বাহ, একজন এমবিবিএস কলেজের প্রিন্সিপালের এই রকম মন্তব্য, এত নিচ লেভেলের মন্তব্য যে একটা মেয়ে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেখানে যে মেয়েটিরই দোষ, কি দরকার ছিল একা সেমিনার রুমে যাওয়ার? আচ্ছা, এই যে প্রিন্সিপালটা ওকে এমবিবিএস পাস করে এসেছিল, নাকি সে আগেকার করা ক্রাইমগুলো সার্টিফিকেট দেখিয়েছিল সরকারকে, তারপরে চাকরিটা পেয়েছিল যে আমি যাতে এই কলেজে এসেও এইরকম সেম ভাবে ক্রাইম করতে পারি? ডাক্তারবাবু একসময় বারাসাতে মল্লিক বাগানে থাকতেন, সেখানে নার্সিং হোমে প্র্যাকটিস করতেন, বাড়িতে প্রাইভেট চেম্বারও করতেন, কাজেই পাড়ায় পরিচিত মুখ ছিলেন তিনি। বাসিন্দাদের অভিযোগ সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন। তার ব্যবহার নিয়েও বিস্তর অভিযোগ। সন্দীপ ঘোষের মতো একজন প্রিন্সিপাল যার বিরুদ্ধে একাধিক অভিযোগ কেস থাকা সত্ত্বেও সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এখনো স্বাধীনভাবে হেঁটে চলে বেড়াচ্ছে, নতুন পদ পাচ্ছে, পুরস্কৃত হতে যাচ্ছে। পুলিশ প্রশাসন একদম দক্ষতার সাথে ধামাচাপাদের চেষ্টা করছে এই কেসটাকে। অ্যান্ড সেই সময়তে আমাদের সিবিআই কে নাকি ট্রান্সফার করা হয়েছে। আর যেদিন সিবিআই হাতে কেসটা ট্রান্সফার হয়েছে সেদিন রাত্রি থেকে শুরু হয়ে গেছে জোরতাল ভাবে প্রমাণ লুপাটের খেলা। কারণ সেদিনকে রাত্রেবেলাতে যেই ঘরে, যে সেমিনার রুমে মেয়েটির খুন হয়েছিল, ধর্ষণ হয়েছিল, সেই রুমটির সামনের দেওয়ালটি ভাঙা হয়েছে। 9 তারিখ এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি। তারপর 10 তারিখ এই নির্মাণ কাজের অনুমতি দেওয়া হয় এবং তারপরেই এই ভাঙাচোরার কাজ শুরু হয়ে যায়।
যে পুলিশ প্রশাসন এই মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালিয়ে চাইছিল, সেই মৃত্যুটার ফরেনসিক রিপোর্ট এখন অন্য কিছু বলছে। রিপোর্ট বলছে নির্যাতিতার যোনির ভেতরে 150 গ্রাম বীর্য মিলেছে। প্রথমে কি যেন বলা হচ্ছিল আত্মহত্যা, তাহলে এই 150 গ্রাম সিমেন্টটা কিভাবে এলো? হাওয়ায় ভেসে? তো 50 গ্রাম বীর্য এক ব্যক্তির হতে পারে না। এটা ক্লিয়ার যে এই কাণ্ডটা একজন ঘটায়নি, তাও কোনো অন্য ব্যক্তির নাম উঠেও আসছে না। আর প্রমাণ লোপাট তো শুরু হয়েই গেছে। তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায়নি তো? কারণ কাল আমরাই সবার আগে দেখিয়েছিলাম যে সেই যে সেমিনার রুম তার পাশেই তো নির্মাণ কাজ চলছে। মানে এত বছর থেকে না হওয়া কাজ যেদিনকে সিবিআই হাতে ট্রান্সফার হলো কেসটা, সেই দিন রাত্রেবেলাতেই করতে হবে। দেখো, আইন কানুন বিচার ব্যবস্থা কোনো কিছুই আমাদের হাতে নেই, তাই আমরা জানি না কাল কি হতে চলেছে। বাট যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে একতা। প্রত্যেকে এক হও, প্রত্যেকে আন্দোলন করো। সবাই একটা জিনিস ভাবো, আজকে এই ডক্টর জুনিয়র ডক্টরের সাথে হয়েছে, কালকে তোমার বাড়ির মা বোনের সাথে হতে পারে। প্লিজ সবাই এক হও, আন্দোলন করো, কারণ আমরা এটাই করতে পারবো। এর থেকে বেশি কিছু আমরা চাইলেও করতে পারবো না। যেমন যাদবপুরের কেসটা ধামাচাপা পড়ে গেছিল, সেরকমটা হতে দিও না প্লিজ। তো আজকে ভিডিও এতটাই। স্টে সেফ, স্টে অ্যাট হোম, বাট আন্দোলনটা জারি রাখো।